মিনিস্টার শেখ হাসিনা উনি বলেছিলেন যে বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট এই সরকার এসে এই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে যে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারেক রহমানরা খাওয়াইতাম। হাল ফালাইতে যায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। দেশে যদি ইতিহাসের সর্বোচ্চ মজুদ থেকে থাকে তাহলে তেলের দাম বাড়ানো হলো কেন? তাও আবার এক লাফে 20 টাকা 20 টাকা। লোকে বলে মজুদ রেখে হাহাকার তৈরি করে তারপর দাম বাড়িয়ে বিক্রি করে নির্বাচনী খরচ তুলে নেওয়াই বিএনপির ব্যবসায়ীদের মূল লক্ষ্য ছিল, এবং লক্ষ্য সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে মাত্র 2 মাসে। আপনারা কি বলেন? সরকার শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এবং সেটা এমন ভাবে যে পুরো প্রক্রিয়াটি প্রশ্নের জন্ম দিচ্ছে। লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত এক লাফে দাম বাড়ানো হয়েছে, যা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? মনে হয় না, বরং রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার এক স্পষ্ট প্রতিফলন এই দাম বাড়ানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর প্রায় 50 দিন পরে সেই সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ এই সময়টায় বিশ্ব বাজারে তেলের দাম ধাপে ধাপে বেড়েছে। বেলজিয়ামে যুদ্ধ শুরুর সময় 1 লিটার তেলের দাম ছিল 1.39 ইউরো, যা পরে 2.1 ইউরোতে পৌঁছে। অর্থাৎ বৈশ্বিক বাস্তবতায় দাম বাড়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কেন শুরু থেকেই ধাপে ধাপে দাম সমন্বয় না করে এতদিন কৃত্রিমভাবে দাম ধরে রাখলো এবং এমন হাহাকার তৈরি করলো যে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলো? এই সিদ্ধান্তের পেছনে মূলত রাজনৈতিক হিসেব কাজ করেছে। 2 দশক পর ক্ষমতায় এসে সরকার সম্ভবত বা বিএনপি সম্ভবত প্রথম ধাক্কাতেই জনগণের অসন্তোষের মুখে পড়তে চায়নি, তাই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে দাম স্থির রাখার চেষ্টা করেছে। কিন্তু এই ভর্তুকির পরিমাণ যে কয়েক লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি অর্থনীতির উপর এক বিশাল চাপ তৈরি করেছে। আরো বড় সমস্যা হলো এই কৃত্রিম স্থিতিশীলতা বাজারে অস্বাভাবিক আচরণকে ভেঙে দিয়েছে। যখন মানুষ বুঝেছে সামনে দাম বাড়বে, তখন শুরু হয়েছে প্যানিক বাইং। যার যতটুকু দরকার তার চেয়ে বেশি তেল কিনেছে। বিএনপির নেতারা বন্দুক ধরে তেলের মজুদ বাড়িয়েছে। অসৎ ব্যবসায়ীরা তেল মজুদ করেছে। পেট্রোল পাম্পগুলো ভবিষ্যতে বেশি দামে বিক্রির আশায় সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে যে সংকট তৈরি হয়েছে সেটি প্রকৃত সংকট নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা এক ধরনের বিশৃঙ্খলা। লক্ষণীয় বিষয় হচ্ছে, কোথাও কিন্তু সম্পূর্ণভাবে তেল শেষ হয়ে যায়নি। 2 দিন দেরি হলেও মানুষ তেল পেয়েছে। এর মানে সরবরাহে ঘাটতি ছিল না, বরং চাহিদা এবং বাজারে আচরণগত একটা সংকট সৃষ্টি করার ছিল মূল সমস্যা। এবং বিএনপির ব্যবসায়ীরা প্রথম 2 মাসেই, অর্থাৎ প্রথম রাতেই বেড়াল মেরে নির্বাচনের খরচ তুলে নেওয়ার জন্য এই তেলকে টার্গেট করেছে। এই প্রেক্ষাপটে সরকারের দাবির সঙ্গে মাঠের বাস্তবতার ফারাক আরো স্পষ্ট। সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার বলেছে যে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে। মন্ত্রী বলেছে, প্রতিমন্ত্রী বলেছে, কে বলেনি বলেন? কিন্তু বাস্তবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল থেকে ময়মনসিংহ সব জায়গায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, কোথাও পাম্প বন্ধ, কোথাও কয়েক ঘন্টার জন্য তেল শেষ, এবং এখন তো নাকি তেলের জন্য অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে। মানে মানুষকে বলা হয়েছে যে আপনি এতটুকু তেল নিতে পারবেন, মোটরসাইকেলওয়ালাদের। মানুষ 8 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছিল না। এই আসমান জমিন পার্থক্য প্রমাণ করে সমস্যাটা সরবরাহের নয়, বরং এটি পরিকল্পিত অব্যবস্থাপনা এবং কালোবাজারির ফল। একথা আমি আগেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি। সরকার ঘনিষ্ঠ উপদেষ্টারা কিছুদিন আগেও বলেছিলেন যে অন্তত এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। ইউটিউব করতে করতে এমন হয়ে গেছিল যে আসলে কি থেকে কি বলছেন নিজেও বুঝতে পারছিলেন না, এবং উপদেষ্টা নিয়োজিত হয়েছেন মানে ইউটিউব করেই, ফলে তাকে তো আসলে কিছু না কিছু বলতে হবে। আমি ডক্টর জাহিদের কথা বলছি। কিন্তু এপ্রিলের মাঝামাঝি এসেই হঠাৎ করে সব ধরনের জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ানো হলো।
অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব ক্ষেত্রেই এক লাফে বড় ধরনের বৃদ্ধি। এই আকস্মিক সিদ্ধান্ত বাজারে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে এবং যারা আগে থেকে মজুত করছিল তারা রাতারাতি বিপুল মুনাফা করার সুযোগ পেয়েছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়াটি কি শুধু নীতিগত ব্যর্থতা নাকি এর পেছনে সুপরিকল্পিত ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে? সাধারণ মানুষের মধ্যে এখন যে ধারণা তৈরি হয়েছে তা হলো কৃত্রিম সংকট তৈরি করে পরে দাম বাড়ানো, দাম বাড়িয়ে সেই মজুদ তেল উচ্চ মূল্যে বিক্রি করা হয়েছে এবং এর মাধ্যমে যে নির্বাচনী খরচ এই কয়েকদিন আগে করেছে বিএনপির নেতারা, সেই খরচ তুলে নেওয়া হয়েছে। এই অভিযোগ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে মজুদের রেকর্ড থাকার পরও বাজারে হাহাকার তৈরি হয়েছে, তখন বিষয়টি আরো সন্দেহজনক হয়ে উঠছে। যদি সত্যি পর্যাপ্ত মজুদ থাকতো তাহলে সংকট কেন? আর যদি সংকট না থাকে তাহলে এই লম্বা লাইন, পাম্প বন্ধ, তেল না পাওয়ার অভিযোগগুলো কোথা থেকে আসলো? এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো সরবরাহ চেইনের কোথাও ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ানক প্রভাব পড়েছে কৃষি খাতে। বড় মৌসুমে যখন সেচের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে, তখন ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ একটা যে সংকট তৈরি হয়েছে, কৃষকদের জন্য এটা এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন কৃষককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। সেচ খরচ বেড়ে গেছে, ট্রাক্টর চালানোর খরচ বেড়েছে, সার এবং শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষক এখন লাভ তো দূরের কথা, লোকসানের মুখে পড়েছে। মানে এটা কৃষকের শুধু ব্যক্তিগত ক্ষতি বলে মনে করেন? এটা আসলে সরাসরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর আঘাত। যখন উৎপাদন খরচ বেড়ে যায় এবং কৃষক নিরুৎসাহিত হয়, তখন সামগ্রিক উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। গত প্রায় 2 দশকে এমন পরিস্থিতি দেখা যায়নি বাংলাদেশে, যা বর্তমান সংকটের গভীরতাকে কেউ বুঝতে চাইলে বুঝতে পারেন, না বুঝতে চাইলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। সব মিলিয়ে এই জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর, বৃহত্তর, ভয়াবহ চিত্রের অংশ। এখানে একদিকে আছে সরকারের দুর্বলতা, অন্যদিকে আছে সিন্ডিকেট ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ। সরকার কিছু কিছু ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ মজুদ জব্দ করেছে ঠিকই, বা দেখিয়েছে ঠিকই, কিন্তু মূল খেলোয়াড়রা বিএনপির নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ধারণা আরো শক্ত হয়েছে যে ক্ষমতাসীনদের অনেকেই এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আর বিএনপি ক্ষমতায় এলেই এরকম সারের সংকট, তেলের সংকট এগুলো দেখা দেয়। কেন বলেন তো? বিদ্যুৎ সংকট তো আছেই। আপনি কয় ঘন্টা বিদ্যুৎ পান আপনি একটু লিখবেন নিচে। বাংলাদেশে আপনি এখন কয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন সেটা একটু আপনি কমেন্টে লিখবেন দয়া করে। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়বে। তার শেষ পর্যন্ত সরকার প্রথমে কৃত্রিমভাবে দাম ধরে রাখার চেষ্টা করছে বা দেখালো মানুষকে, বাজারকে বিকৃত করলো, তারপর হঠাৎ করে দাম বাড়িয়ে পরিস্থিতিকে আরো অস্থির করে তুললো। এর মধ্যে কয়েক লাখ কোটি টাকার ভর্তুকি নষ্ট হয়েছে, বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী বিপুল পরিমাণে টাকা বানিয়েছে। এখন দাম বাড়ার পর হয়তো সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, লাইন কমে আসবে, কিন্তু ততক্ষণে যে ক্ষতি হওয়াটা তো হয়ে গেছে। এই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট করে যে জ্বালানি নীতি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক সক্ষমতা, দেশপ্রেম, মানুষের প্রতি প্রতিশ্রুতি, নৈতিকতার পরীক্ষা। সেই পরীক্ষায় এই তারেক রহমানের সরকার ডাহা ফেল করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করতে চাইলে করতে পারেন, কিন্তু কিছুদিন পরে যখন বুঝবেন যে কি কারসাজিটা হয়েছে, এই খবর তো বেরোবে। এখন অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার এইসব খবর করবে না, কারণ তাদের তো গ্রেফতারের ভয় আছে। 1/11 ভয় দেখিয়ে তাদেরকে গ্রেফতার করা হতে পারে, সুতরাং তারা এইসব এখন আর ডেইলি স্টার, প্রথম আলো তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, ভুলে গেছে সেসব। ভালো থাকবেন সবাই।